নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শাসক এবং বিরোধীদের মধ্যে রাজনৈতিক বিরোধিতা থাকে, নির্বাচনের সময় তুঙ্গে ওঠে, কিন্তু রাজ্যের প্রগতির বিষয়টা যখন সামনে আসে, রাজ্যের উন্নয়নের বিষয়টা যখন সামনে আসে, তখন কিন্তু শাসক ও বিরোধী বিভেদ বলে একটা মঞ্চে আসে। বহু অভিজ্ঞতা আছে আমাদের। যেমন স্টালিনের তামিলনাড়ুর সঙ্গে কেন্দ্রীয় সরকারের মোটামুটি প্রতিদিন লেগে থাকে, সেটা নতুন শিক্ষানীতি থেকে শুরু করে হিন্দি চাপিয়ে দেওয়ার অভিযোগ ইত্যাদি ইত্যাদি। তো যখন তামিলনাড়ুতে বড় কোনো প্রকল্পের উদ্বোধন হয়, প্রধানমন্ত্রী থাকলে পরে স্টালিন সেখানে যান, এক মঞ্চে থাকেন, সেই জন্য তামিলনাড়ুর শিল্পে অগ্রণী ভূমিকা পালন করছে। এখান থেকে পরিযায়ী শ্রমিকদের তামিলনাড়ুতে যেতে হয় বৃহৎ সংখ্যায়। আহমেদ প্যাটেল সোনিয়া গান্ধীর রাজনৈতিক সচিব ছিলেন, গুজরাটের মানুষ ছিলেন, নরেন্দ্র মোদীর সঙ্গে তার রাজনৈতিক সম্পর্ক তিক্ত ছিল, অহিনকুল ছিল। কিন্তু ভাইব্রেন্ট গুজরাট যখন নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী হিসাবে ওখানে করতেন, আহমেদ প্যাটেল থাকতেন। বা চন্দ্রবাবু নাইডু সঙ্গে প্রয়াত ইয়েদুরপ্পা সন্দীপী রাজশেখর রেড্ডির বিরোধ ছিল, কিন্তু ওয়াইএসআর আর নাইডু তারাও এক মঞ্চে আসতেন বিনিয়োগের প্রশ্নে, উন্নয়নের প্রশ্নে। আমি এই রাজ্যকে ব্যাখ্যা করি একটা শব্দ বন্ধ দিয়ে, ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশ, গড ফরসেকেন কান্ট্রি। আজকে আপনাদের মনে হচ্ছে না আমি যে উপমাটা দিই সেটা ঠিক? মাননীয়াকে আমন্ত্রণ জানানো হয়েছে রেলের উদ্বোধনে, মেট্রো রেলে। মাননীয়া যাবেন না। হাওড়া ময়দান থেকে সেক্টর 5 পৌঁছানো যাবে। এই প্রকল্পের স্বপ্ন বিধানবাবু দেখেছিলেন, তখন আর্থিক সমস্যা ছিল, প্রযুক্তিগত টানাপোড়েন ছিল, করে উঠতে পারে। আর এই প্রকল্প কনসিভ হয়েছিল ইউপিএ 2 2008-9 সালে, 8 সালে প্রণব বাবু। আমার এক বন্ধু সহকর্মী, এখন বর্তমানে দিল্লিতে থাকেন, মুর্শিদাবাদ জেলার মানুষ। তা প্রণব বাবু তখন কেন্দ্রের বোধহয় অর্থমন্ত্রী, অধীর চৌধুরী সাংসদ। প্রণব বাবু জঙ্গিপুরে গেছেন। অধীর বাবু তাকে অনুযোগ করেছেন যে প্রণবদা, 34 নম্বর জাতীয় সড়কের একটা ব্যবস্থা করতে হবে, ওয়াইডেনিং করতে হবে ইত্যাদি ইত্যাদি। তখন সড়ক পরিবহন মন্ত্রী ছিলেন কমলনাথ। অধীর বাবুর সামনে প্রণব বাবু কমলনাথকে ফোন করেন এবং বলেন, আমায় সেই সাংবাদিক বন্ধু বলেছেন, লিসেন কমলনাথ, Odhir is talking about this, you please take an initiative to do the needful. তারপরে প্রকল্পের কাজ শুরু হয়েছিল। এই যে ইস্ট ওয়েস্ট মেট্রো কনসিভ হয় প্রথম ইউপিএর সময় 2008, দ্বিতীয় ইউপিএ 9, জাইকার সহায়তায় এই কাজটা হওয়ার কথা ছিল। বুদ্ধবাবু বুঝতে পেরেছিলেন যে যোগাযোগের বিপ্লব হবে, খুব সহজেই মানুষ সেক্টর 5, ওনার স্বপ্ন তথ্য প্রযুক্তি হাবে পৌঁছে যাবে একদম গঙ্গার পশ্চিম তীর থেকে। গঙ্গার পশ্চিম কূল বারাণসীর সমতুল, সেই জন্যই তো বঙ্গেশ্বরী মহাকারণ থেকে তার দপ্তর সরিয়ে নিয়ে গেছেন ওই গঙ্গার পশ্চিম কূলে নবান্নতে। তা তৃণমূল দাবি করছে যে তারাই নাকি এই প্রকল্পের উদ্গাতা। মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই নাকি এটাকে কনসিভ করেছিলেন। এটা ইউপিএ জমানার প্রথম দিকে 2008 সালে, যখন ভারত মার্কিন অসামরিক পরমাণু চুক্তি নিয়ে বামেদের সঙ্গে জল ঘোলা শুরু হয়েছে, সেই পর্বেই হয়েছে। বুদ্ধবাবু অগ্রণী ভূমিকা নিয়েছিল। মমতা বন্দ্যোপাধ্যায়ের এখানে কি ভূমিকা আছে? সুজিত বসু দত্তাবাদের অবৈধ দখলদারদের সরাবার জন্য এই মেট্রো প্রকল্পের কাজে হস্তক্ষেপ করেছিলেন, বাধ্য হয়ে তাদের পুনর্বাসন দিতে হয়েছে রেলকে। ভালো করেছেন যে উচ্ছেদ করতে গেলে পুনর্বাসন দিতে হবে। সুদীপ বন্দ্যোপাধ্যায়
এই প্রকল্পের অ্যালাইনমেন্ট নিয়ে প্রশ্ন তুলেছেন। এতে অনেক কালক্ষেপ হয়েছে, অনেক সময়ে গেছে। যে প্রকল্প আজ থেকে 6-7 বছর আগে হয়ে যেত, সেই প্রকল্প হচ্ছে এখন, এবং এর পূর্ণ কৃতিত্ব নরেন্দ্র মোদী সরকারের। নরেন্দ্র মোদী সরকার একটা জিনিস করেছে, আপনাকে মানতেই হবে, আপনি এই সরকারের বিরোধী হতে পারেন, যে ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার ভারতবর্ষে যে তৈরি হয়েছে বিগত 11 বছরে অদৃষ্টপূর্ব। ভারতমালা প্রকল্প থেকে শুরু করে অটল সেতু থেকে শুরু করে উত্তর পূর্বে অভূতপূর্ব পরিকাঠামো উন্নয়ন হয়েছে। কাশ্মীরকে রেল মানচিত্রে যুক্ত করা হয়েছে। অটল সেতু নেহেরুজির আমলের প্রকল্প 63 সালে, সেটা হয়েছে 2024 সালে। মুম্বাই এবং মেনল্যান্ড মহারাষ্ট্রের সঙ্গে কানেক্ট করা 21.5 কিলোমিটার দীর্ঘ চেনাব নদীর উপর ব্রিজ, ইঞ্জিনিয়ারিং মার্ভেল হয়েছে। এটাও কেন্দ্রীয় সরকার করেছে। আমাদের রাজ্য সরকার সহযোগিতা তো করেনি, পদে পদে নানাভাবে বাধা দেওয়ার চেষ্টা করেছে। তাই মুখ্যমন্ত্রী কিভাবে যাবেন, কি বলবেন? উনি বলছেন ভাষা সন্ত্রাস, বাঙালিদের উপর অত্যাচারের প্রতিবাদ করার জন্যই আমি যাচ্ছি না। এইসব ছেঁদো যুক্তি মানুষ গ্রহণ করবে? বাঙালিদের উপর কোথাও অত্যাচার হচ্ছে না, কোথাও ভাষা সন্ত্রাস হচ্ছে না। ভাষা সন্ত্রাস যদি কেউ করে, এরা করছে। এপাং ওপাং ঝপাং, আমরা সবাই ড্যাং ড্যাং, শুভ নন্দন, এগুলোকে আপনি কি বাংলা ভাষা বলে মনে করেন? যাই হোক, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম। বাঙালি আক্রান্ত নয়, ভাষা সন্ত্রাসও কোথাও হচ্ছে না। লেম এক্সকিউজ দিয়ে বাজার গরম করতে চাইছেন, একটা ন্যারেটিভ তৈরি করতে চাইছেন। প্রধানমন্ত্রী 21শে অগাস্ট টেক্স স্যান্ডেলে লিখেছেন, তৃণমূলের উপর মানুষের রাগ বাড়ছে। সঠিকভাবে বলেছেন। 15 বছরের প্রতিষ্ঠান বিরোধিতা তো আছেই, তার উপরে দুর্নীতির প্রাতিষ্ঠানিকীকরণ এবং চৌর্যবৃত্তির সাম্রাজ্যের প্রতিষ্ঠা। এটা এই সরকারের অ্যাচিভমেন্ট। শিল্প নেই, কলকারখানা নেই, কর্মসংস্থান নেই। সামাজিক প্রকল্প আছে, কিছু সামাজিক প্রকল্প আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে, সেটা তো স্বীকার করতেই হবে। কিন্তু সামাজিক প্রকল্প কেন্দ্রীয় সরকারের বহু আছে, বিভিন্ন রাজ্য সরকারের আছে। তাই এটা কোনো ইউনিক ফিচার নয়। একটা রাজ্যের প্রগতি তখনই হয় যখন হেভি ইন্ডাস্ট্রি আসে, মানে কি বলবো, ইনভেস্টমেন্ট ডেস্টিনেশন হিসেবে একটা রাজ্য উঠে আসে, তখনই সেই রাজ্য প্রগতির সড়কে হাঁটতে পারে, কর আদায় বাড়ে, এবং কর আদায় বাড়লে পরে সামাজিক প্রকল্প চালানো সরকারের পক্ষে সুবিধা হয়। তাই শুধুমাত্র ঋণ নিয়ে ঘি খাবো এই কনসেপ্ট থেকে সরকার সরে আসতে পারে। প্রত্যেক রাজ্য সরকারের ঘাড়ে ঋণের বোঝা আছে, কেন্দ্রীয় সরকারের ঘাড়ে ঋণের বোঝা আছে, কিন্তু পশ্চিমবঙ্গ যেভাবে ঋণ নেয়াকে একটা স্বাভাবিক নীতি বলে মেনে নিয়েছে এবং চালিয়ে যাচ্ছে, তার থেকে এই প্রশ্ন ওঠে, কেউ ক্যালকুলেট করুন যে শিশু ভূমিষ্ঠ হলো আজ রাতে, তার মাথায় কত টাকা ঋণের বোঝা। অর্থনীতিবিদরা ক্যালকুলেট করুন, অভিরূপ বাবু ক্যালকুলেট করুন, আপনি তো বিরাট পণ্ডিত, করুন না, আমরা জানতে চাই। পে কমিশনের রিপোর্ট চেপে বসেছিলেন, এটা অন্তত করুন, বঙ্গবাসী জানতে চায় যে একটা বাচ্চা জন্মালে কত টাকা ঋণের বোঝা নিয়ে সে এই পৃথিবীতে আসছে, এই পশ্চিমবঙ্গের যদি জন্ম নেয়। এগুলো আমাদের জানতে হবে না? শ্বেতপত্র প্রকাশ করলেন না। বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট 7ম এডিশন হয়ে গেছে, 19 লক্ষ কোটি টাকার বিনিয়োগের প্রস্তাব, অনেক মৌ সই হয়েছে, কিন্তু মোমা কতটা হয়েছে? মেমোরেন্ডাম অফ এগ্রিমেন্ট মুখ লুকোবার জায়গা পাবেন না। 2024-25 অর্থবর্ষে যে পরিমাণ প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ভারতে এসছে, মহারাষ্ট্র শীর্ষে, আর পশ্চিমবঙ্গে 1% কম প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ এসছে। এই যে কলকাতা বারাণসী এক্সপ্রেসওয়ে, উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডে জমি অধিগ্রহণ পর্ব শেষ, কিন্তু পশ্চিমবঙ্গে আসলে পরেই জমি অধিগ্রহণের সমস্যা। আশ্বিনী বৈষ্ণব তো জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে রেলের কত প্রকল্প চলছে, তাতে কত টাকা বরাদ্দ আছে, এবং জমি জটে অনেক কিছু আটকে গেছে।
আরে বিএসএফ কে জমি দিচ্ছে না সীমানা সুরক্ষিত রাখার জন্য, 181 কিলোমিটার অধিগ্রহণের জন্য কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে টাকা দিয়েছে, রাজ্য সরকার এখনো জমিটা অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে দেয়নি। ভারত বাংলাদেশ সীমান্ত 4000 কিলোমিটারের উপরে, পশ্চিমবঙ্গে 2200 কিলোমিটারের সামান্য বেশি, 569 কিলোমিটার এখনো ফেন্সিং হয়নি। তার মধ্যে 112 কিলোমিটারে আপনি কিছু করতে পারবেন না, বাকি যে আছে 456 কিলোমিটার সেটাকে তো ফেন্সিং করতে হবে। তার মধ্যে 181 কিলোমিটার ফেন্সিং এর জন্য যে জমি লাগবে সেই টাকা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারকে দিয়ে দিয়েছে, এখনো কিন্তু তারা জমিটা পায়নি। আর 2023 সালের 1 জানুয়ারি থেকে 2025-এর 31 জুলাই পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তরের প্রতিমন্ত্রী বিহারের নেতা নিত্যানন্দ রায় জানিয়েছেন সংসদে প্রায় 4000 জন অবৈধ অনুপ্রবেশকারীদের আটক করেছে সীমান্তরক্ষী বাহিনী। এটা আটক, আর যারা ঢুকে পড়েছে বেআইনি ভাবে তাদের সংখ্যাটা ভাবুন 10 গুণ হতে পারে। তাহলে জনবিন্যাস তো বদলাবে। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই জন্যই ডেমোগ্রাফিক কমিশন, জনবিন্যাসকে পরিকল্পিতভাবে বদলানো হচ্ছে। এটা তো সহ্য করা যায় না। একটা সরকার মানুষের ভোটে নির্বাচিত সেই বিষয়টার গুরুত্বই বোঝে না, বা বুঝলে পরেও ভোট ব্যাংকের জন্য চুপ করে থাকে। তাই তৃণমূলের মুখপাত্ররা বলছেন না যে সবকিছু দিদির আমলে হয়েছে, সেটাই নাকি এই সরকার করছে, এই সরকার কৃতিত্ব দেয় না, ইত্যাদি ইত্যাদি। যদি সরকার মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ না পাঠাতো তাহলে বলতো দেখো আমাদের আমন্ত্রণ পর্যন্ত করছে না। আবার যখন সসম্মানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে রেল মন্ত্রক, যে বিজ্ঞাপন বেরিয়েছে 21শে অগস্ট, কাগজে তাদের মুখ্যমন্ত্রীর নাম জলজল করছে, মুখ্যমন্ত্রী আসছেন না। আসলে ওই সবাই যাওয়ার তার মুখ নেই। রাজ্যের উন্নয়ন তো তার কাছে কোনোদিনই অগ্রাধিকার নয়, তার অগ্রাধিকার ভোট ব্যাংক, তার অগ্রাধিকার ডোল পলিটিক্স, আর যেন তেন প্রকারেণ ভোট কুড়িয়ে ক্ষমতায় থাকা, মিথ্যা ন্যারেটিভ দিয়ে মানুষকে বিভ্রান্ত করা, প্রকৃত সত্যকে আড়াল করা, এগুলো হচ্ছে, এটা শিল্পের পর্যায়ে এরা নিয়ে গেছে। আর মুখপাত্ররা তারস্বরে অসত্য ন্যারেটিভ তৈরি করে মানুষকে বিভ্রান্ত করে। ঠিক যেভাবে এসএসসির ক্ষেত্রে এই মুখপাত্ররা মিথ্যা ন্যারেটিভ তৈরি করে যোগ্য চাকরিহারাদের সঙ্গে প্রতারণা করেছে। সুপ্রিম কোর্ট যখন বলে লজ্জাজনক, অযোগ্যদের বাঁচাতে সরকারের এত তৎপরতা কেন, তখন এই মুখপাত্রদের সামান্যতম বিবেক দংশন হয় না? বিবেক বলে এদের কিছু আছে নাকি? মহিয়সী নারীর পাদপদ্মে বিবেক টিবেক সব সমর্পণ করেছে। যেরকম তৃণভোজী বুদ্ধিজীবীরা, তাদের বিবেক টিবেক আর নেই, মেরুদণ্ডও নেই, এমনই তাদের মেরুদণ্ড সরীসৃপ লজ্জা পাবে। আজকে পশ্চিমবঙ্গ বা কলকাতার বাসীর কাছে একটা কিন্তু গুরুত্বপূর্ণ দিন, আনন্দের দিন। দীর্ঘ টালবাহানার পর অনেকগুলো রুটে মেট্রো চালু হচ্ছে, অনেক আগে হতে পারত। পদে পদে বিরোধিতা, অসহযোগিতার জন্য এতগুলো বছর পার হয়ে গেল। কিন্তু যাই হোক, এটা ভালো খবর। মাননীয়া যাচ্ছেন না, যেতে চাইছেন না, কারণ মঞ্চে উঠে আবোল তাবোল বললে পরের দিন সংবাদপত্রে চুলচেরা বিশ্লেষণ হবে না, মাননীয়ার বক্তব্যের কাটাছাড়া হবে, তথ্য পরিসংখ্যান দিয়ে অনেকে তো এগিয়ে আসবে, তখন মাননীয়ার মুখ পুড়বে। তাই এই লজ্জা ঢাকতেই তিনি যাচ্ছেন না, আর কিছু নয়।